ভিন্ন স্বাদের চিত্রনাট্য আর নতুন নতুন চরিত্র, এই নিয়েই কিন্তু অভিনেতাদের জীবন। চরিত্র ছোট হোক বা বড়, একবার যদি সেটা দর্শকের মন জয় করে ফেলে তাহলে তো আর কিছু চাওয়ারই থাকে না। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু প্লুটো চরিত্র চিরসখার খুব অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করেছে। আর মানুষের কিন্তু আজও মন খারাপ সেই চরিত্রটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু পার্থর জার্নি কিন্তু এখনো শেষ হয়নি, অনেক লম্বা সফর বাকি। আর টুডে স্টোরি এক্সক্লুসিভে আজ পার্থ বেরার সঙ্গে রয়েছেন আমার অভিনেতা, তার সঙ্গে নতুন জার্নি যে তার শুরু হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। যে পার্থ, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। তুমি এখানে ইনভাইট করেছো আমাকে। অনেকদিন ধরেই আমি এই বিষয়টা চলছিল আমাদের মাঝখানে, ফাইনালি আজকে হলো সেই সুযোগটা। একদমই তাই, যে অনেকদিন ধরে পার্থ টাইম দাও করে যেহেতু নতুন শুট শুরু হয়েছে স্বাভাবিকভাবে। আর একটু বলবো যে এই রাজভবানীর যে ক্যারেক্টারটা রানীমার জামাই, মানে একদম আগের ক্যারেক্টারটা আমরা দেখেছি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, সেখান থেকে রানীমার জামাই, এই যে একটা জাম, মানে ক্যারেক্টারটা কিরকম আর রাজকীয় ব্যাপার সেটা কতটা হয়? এটা তোমাকে যদি আমি এক লাইনে বলতে চাই, ভীষণ বড় একটা ট্রান্সফরমেশন। যেখানে চিরসখাতে প্লুটো মানুষ আমাকে যে চরিত্রটা স্কেচ করতে দেখেছে বা মানুষজন নিয়েছে, সেখানে প্লুটো একদম ভদ্র সভ্য এবং খুব পোলাইট একটা ছেলে ছিল, যার কাছে ভালোবাসা মানে তার একটা আলাদা মানে থাকতো। ও লয়ালিটি প্রুফ করার জন্য বা কাউকে কষ্ট না দেওয়ার জন্য সে সেখানে সুইসাইড করেছে। বাট রানী ভবানীর যে রাঘব, রানীমার যে জামাই হতে চলেছে, এই চরিত্রটা আমার ডে ওয়ানের শুটের যে এক্সপিরিয়েন্স বা যেটুকু আমি ব্রিফ পেয়েছি সেটা নিয়ে তোমায় একটু বলি। এটা আলটিমেট একদমই প্লুটোর অপোজিট ক্যারেক্টার। ও একটা নেগেটিভ শেডের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটুকু আমি ব্রিফ পেয়েছি। আলটিমেট দিন শেষে ওর কাছে টাকা পয়সা, নারী, ঐশ্বর্য এইসবগুলোই ম্যাটার করে। তো যখন সিন, আই হোপ দর্শকরা দেখেছে, সিনে গেছে যে হঠাৎ করে তারা সুন্দরীর সঙ্গে বিবাহ সম্পন্ন। তো প্রথম বিষয়টা না জানার পর একটা মনের মধ্যে চলছিল বিষয়টা যে আমার বিয়ে, মাকে প্রশ্ন করলাম, কিন্তু পরে যখন জানতে পারলাম, বাবা বললো যে নাটোরের রাজরানী রানী ভবানীর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, তখন আমি জাস্ট কিছুই ভাবিনি, বাবাকে বলেছি যে বিয়েতে আমি রাজি, কারণ বাকি জীবনটা আমাদের রাজপ্রাসাদে কাটবে, বাদ বাকি তো রাজত্ব রয়েছে, রানী রয়েছে। এরকম রাজরাজের ব্যাপার যদি বাস্তবেও থাকতো, মানে বাস্তবে তুমি রাজা হয়ে গেলে কি কি করতে এই রাজ্যের জন্য আর প্রজাদের জন্য? না, এতটা ভাবিনি, বাট হ্যাঁ, যদি সেটা কখনো হতো ডেফিনেটলি আমি সবার ভালো করারই চেষ্টা করতাম। রাজ্য সহ প্রজা সহ প্রত্যেকটা মানুষের ভালো খারাপ সবটুকু দেখার চেষ্টা করতাম। আলটিমেট এটুকুই, ভালোই করতাম। একটু প্লুটোতে ফিরবে, যে প্লুটোতে আমরা দেখতাম যে চাপ সহ্য না করতে পারে একটা আত্মহননের পথ বেছে নেওয়া। এটা একটা ইউথদের মধ্যে কিন্তু হয়ে গেছে যে আর স্ট্রেস নিতে পারছি না, মানে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নিতেই হচ্ছে। তুমি একজন ইউথ হিসেবে বাকিদের কি অ্যাওয়ার্ড করবে? যা অ্যাওয়ার্ড করে শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায় সেটা করে দিয়েছেন তার গল্পের মানে প্লুটো চরিত্রের মধ্যে দিয়ে। মানে সত্যি কথা বলতে আজকের দিনের মানুষের না ভীষণ কি বলবো ডেসপারেট হয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশনটা ফ্রাস্ট্রেশনে পড়ছে। এই প্রেম ভালোবাসা নামের এই শব্দগুলো, এটা তো লিটারালি আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে ট্রমা। আগেকার দিনের সম্পর্ক আর এখনকার দিনের সম্পর্কের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। সেটা যে ওয়েতে এগোতো আর এখনকার দিনের সম্পর্কগুলো একদম ডিফারেন্ট ওয়েতে এগোচ্ছে। মানে আমি ঠিক এটা বোঝাতে চাইছি যে সম্পর্কের স্পেস বলো বা অ্যাভেলেবিলিটি বলো বা একে অপরের কাছে না ভীষণভাবে অ্যাক্সেসিবল। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সেই জায়গা থেকে একটা সম্পর্কে এগোনোর পর যে কোনো দুটো প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষের একজনের প্রতি আরেকজনের যে চাহিদা বা ওর প্রতি যে কৌতূহলটা সেটা কেটে যাচ্ছে। তার পরিণয় হিসেবে সম্পর্ক ভাঙা গড়া এইসব তো চলতেই থাকছে। আর যদি প্লুটো চরিত্রের কথায় আসি, সমাজে আনাচে কানাচে এরকম চরিত্র প্রচুর দেখতে পাওয়া যায়, যারা ঠিক ভুলে পার্থক্যটা বোঝে, দিন শেষে কি করছে না করছে বোঝে, কিন্তু তারা কখনো কাউকে হার্ট করতে চায় না। যদি ওর সঙ্গে খারাপও হয়ে থাকে সে সেটা মুখ বুঝে সহ্য করে না, একবার দুবার বোঝানোর চেষ্টা করে, বাট তারপরে কিন্তু কঠিন ডিসিশনটা নিতে বাধ্য হয়। এই যে এখনো প্লুটোকে দেখতে চাই বলে সোশ্যাল মিডিয়া একেবারে বন্যার পর বন্যা হচ্ছে, কমেন্টের ঝড়। এখন মানে চরিত্রের দাগ কেটেছে বলেই মানুষ তোমাকে চাইছে, এখন নতুন রূপে হয়তো দেখছে। কিন্তু এই যে ভালোবাসা, মানে ভেবেছিলে যে প্রথমে এতটা ভালোবাসা অর্জন করতে পারবো? না, আনএক্সপেক্টেড। ইভেন আমার এই চরিত্রটা পাওয়াটাও আনএক্সপেক্টেড ছিল। মানে আমি 2024 ডিসেম্বর স্টার থেকে কল পাই এবং সেখান থেকে তারপর লীনাদির হাউসে গিয়ে অডিশন, দেন সিলেকশন। মানে আমার কাছে সব থেকে বড় যেটা প্রাপ্তি ছিল সেটা ম্যাজিক মুভমেন্টে লীনাদির হাতের লেখাতে আমি চিত্রনাট্যতে অভিনয় করতে পারবো, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর সত্যি তাই, মানে ভগবান বা আমার ইউনিভার্স আমাকে যেটুকু দিয়েছে জাস্ট ভরিয়েই দিয়েছেন। এত মানুষের ভালোবাসা, এত অ্যাপ্রিসিয়েশন পাবো, আই কান্ট বিলিভ। এবং এখনো পর্যন্ত সেটা বলতে পারো যে আমার জীবনে যে কটা চরিত্র আসবে পরবর্তী দিনে, প্লুটো তো ডেফিনেটলি আমি ডিফারেন্ট হিসেবে রাখবো। শিলমোহর পড়ে গেছে ওটা।
আর এই যে তোমার অভিনয়ে আসা এটা কিভাবে, মানে জানি আমরা যে তুমি মেদিনীপুরের ছেলে, তো ওখান হ্যাঁ। থেকে কলকাতায় এসে একটা জার্নি স্টার্ট করা, মানে মফস্বলে এখন প্রচুর ছেলে মেয়েরা রয়েছেন যারা ভাবেন যে অ্যাক্টিং ওয়ার্কশপ করবো বা ইনস্টিটিউট গুলো রয়েছে ওখানে শিখবো, কিন্তু কলকাতায় গিয়ে থাকবো কোথায়, কি করে ব্রেক পাবো? হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মানে প্লুটোর বাইরে বেরিয়ে যেতে বলে আমার চরিত্র। মেদিনীপুরের থেকে কলকাতার জার্নিটা খুব একটা সহজ ছিল না, একদমই ছিল না। তবে আমি ওই জার্নিটার কথা কোথাও বলিনি আর বলতেও চাই না। তবে হ্যাঁ, এটা আগে বারংবার আমি থাকে, প্রত্যেকটা মানুষের স্ট্রাগল, মানে যারা আজকে জীবনে প্রতিষ্ঠিত প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল বাড়ি রয়েছে। কতটা সাপোর্ট করেছে বাড়ি, মা বাবা, না, পরিবার? প্রথম দিকে তো সাপোর্ট করতোই না, খুব স্বাভাবিক, এরকম একটা আনসার্টেন প্রফেশন এবং বাবা মা ফ্যামিলি ওয়েল এডুকেটেড, সবাই চেয়েছিল মানে একটা তারা কি সিকিউর, চাকরি করুক ছেলে? হ্যাঁ একদম। ডেফিনেটলি তাই, একটা সিকিউর ফিউচার পাবে। এখানে দাঁড়িয়ে অনিশ্চয়তার ভবিষ্যতের ছেলের কথা মাথায় ভাবা। ঘুরে গেল কি হিসেবে? মানে আমি যে হঠাৎ করে অভিনয়ের সত্তাটা বা অভিনয় করতে হবে এই বিষয়টা এসেছে সবাই তা কিন্তু চমকে নয়, মানে তা কিন্তু নয়। আচ্ছা। আলটিমেট আমার ফ্যামিলিতে বাবা দাদু, আমাদের দাদুদের দুটো কমার্শিয়াল থিয়েটারের দল ছিল, বাবাকেও দেখেছি, আমার বড় হওয়ার পরেও দেখেছি ওরা অ্যামেচার থিয়েটার করে বেড়াতো। জিনিসগুলো তো ইন্টারেস্ট, মানে আমার কাছে দিন শেষে টাকাটা সত্যি বলছি কখনোই আমাকে মানে আমার মাইন্ডকে ঘোরাতে পারেনি যে হ্যাঁ দিন শেষে বেঁচে থাকার জন্য তো পেয়েই যাবো, এটুকু আমরা কাজ করলেই পাবো। আমার কাছে অ্যাপ্রিসিয়েশন ম্যাটার করতো। মানে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল আমার, যে খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছে তো, বাবা মা মানে বলবো না যে পারেনি আমাকে সেভাবে বড় করতে, তাদের সাধ্যমতো যথেষ্ট ভাবে ভরিয়ে রেখেছে, হয়তো তারা সেটা করতে পারেনি বাট আমাকে ভরিয়ে রেখেছে। তো সেখানে দাঁড়িয়ে আমার একটাই জীবনের মোটো ছিল যে জীবনে যা কিছু করি মানে আমার অ্যাচিভমেন্টটা বা আমার নাম দিয়ে যেন আমার বাবাকে চেনা হয়। একটা ধারাবাহিক শেষ, আরেকটা শুরু হচ্ছে, এখনো কতটা স্ট্রাগল রয়েছে, আগামী দিনে লম্বা পথ, কি কি প্ল্যান রয়েছে যে এই করবো ওই করবো? এটা সবাই জানে, দর্শকরাও জানে, অভিনেতাদের আলটিমেট জীবনের এন্ড ব্রিথ পর্যন্ত তাদের প্রুভ করে যেতে হয়। স্ট্রাগল তো ডেফিনেটলি রয়েছে, ব্যাক টু ব্যাক প্রজেক্টগুলো যেগুলো আসছে। তো রানী ভবানী প্রজেক্টটা আমার কাছে এটাও একটা চ্যালেঞ্জ, মানে ভীষণ বড় চ্যালেঞ্জ, কারণ একদম প্লুটোর বাইরে বেরিয়ে সেই চরিত্রটাকে স্কেচ করা, সেটাকে তার একটা নতুন রূপ দেওয়া, নেগেটিভ শেড, মানুষ যেটা আমাকে একটা সেই ভদ্র সভ্য চরিত্রটা দেখতো তার বাইরে বেরিয়ে পাঠটা করা একটু চ্যালেঞ্জিং আমার ক্ষেত্রে, বাট আই এম ওকে। একটা ডিফারেন্ট ওয়েতে চরিত্র করলে আমার মনে হয় যে অভিনেতা হিসেবে আমার জার্নিটা আরো মসৃণ হবে, পরবর্তী দিনে ভালো কিছু আরো মানুষদের প্রেজেন্ট করতে পারবো। সো একদমই ভীষণ আশাবাদী যে চরিত্রটা মানুষের মনে পৌঁছে দেওয়ার মতো যথেষ্ট চেষ্টা করবো। আর কোন কোন চরিত্র আছে যে স্বপ্নের চরিত্র, এগুলো আমি করতে চাই? আমার স্বপ্নের চরিত্র, আমি একটু রোমান্টিক মানুষ, রোমান্টিক কোনো কিছু সিরিজ যদি আসে বা প্রজেক্ট আসে আমি ডেফিনেটলি চাইবো সেখানে যদি সুযোগ পাই। আর এখন ধারাবাহিকগুলো সেটে যেটা চলছে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো নায়ক নায়িকার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, সেখান থেকে একজনের ছেড়ে চলে যাওয়া সেট, হ্যাঁ। এই বিষয়টা কিভাবে দেখছো? মানে এই যে শুটিং করতে গেলে আমরা সহকর্মীরাও রয়েছে, তারা কত কোঅপারেটিভ বা কতটা অশান্তি সেখানে, মানে এটা যদি তোমার ক্ষেত্রেও হতো তুমি কিভাবে এটা সলিউশন করতে? দেখো আমার ক্ষেত্রে হলে আমি যদি এই জায়গায় থাকতাম, আমার কাছে হচ্ছে মানে আমাদের আলটিমেট একজনের কাজে কিন্তু একটা প্রোডাকশন তৈরি হয় না, একটা ভালো প্রোডাকশন তৈরি হয় না, সবার ইন্ডিভিজুয়াল সেখানটায় মানে ওরা কাজ করে এবং সেখান থেকে একটা ভালো প্রোডাক্ট সেখান থেকে বেরোয়। তো আমি যদি ওই জায়গায় হতাম, আমি চাইতাম যে সেটা মিটিয়ে নেওয়ার জন্য, কারণ দিন শেষে এটা আমাদের বুঝতে হবে, একটা ধারাবাহিক থেকে যখন প্রধান চরিত্র কেউ বেরিয়ে যাচ্ছে বা তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, সেটা শুধুমাত্র তাদের ক্ষতি হচ্ছে না, আলটিমেট প্রজেক্টের ক্ষতি হচ্ছে, তার সঙ্গে জুড়ে থাকা টেকনিশিয়ান, আদার কলাকুশলী যারা থাকে প্রত্যেকের মানে ক্ষতি হচ্ছে, সেটা রুজি রোজগার বলো সবকিছুতেই। তো এটা একান্ত মানে আমি কোনোভাবেই কাম্য মনে করি না। যা কিছু হচ্ছে বা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যেটুকু নিউজ আসছে কোট আনকোট, সবকিছু মিলিয়ে আমি চাইছি যে একটা সুরাহা হোক এবং মানুষ একটা আলটিমেট পজিটিভ ডিসিশনে আসুক। আর শুধু যে ছোট পর্দা তা কিন্তু নয়, আমরা দেখছি যে বড় পর্দার ক্ষেত্রে একের পর সিনেমা মুক্তিপ্রাপ্ত হয়তো নন্দনে হয়তো জায়গা পাচ্ছে না কেউ, আবার প্রডিউসারের কারণে হয়তো সেটার রিলিজ ডেট ঠিক হয়েও সেটা আবার ডিলে হচ্ছে। এই যে একটা জটিলতা তৈরি হচ্ছে, এটা কতটা এফেক্ট করছে? কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা এফেক্ট করছে, যারা কলাকুশলীরা, যারা টেকনিশিয়ান, সকলের মধ্যে একটা এফেক্ট করছে। সেদিক থেকে কি বলছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ? আজকে আমরা তো সবাই বুঝতে পারছি, আর আমার যেহেতু খুব কম সময় জার্নি, বা আমি যেটুকু বাইরে থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের বা আজকে প্রত্যেকের কথোপকথন যারা আমাদের সিনিয়র অ্যাক্টর রয়েছে সবার থেকে তো শুনি যে বাংলা ইন্ডাস্ট্রি এখন খুবই একটা সংকটের মুখে রয়েছে। তো সেটাকে বাঁচাতে গেলে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আলটিমেট ইন্ডিভিজুয়াল এই কাজগুলো, এই প্রোডাকশনগুলো যদি এগিয়ে আসে সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। আর সত্যি কথা বলতে এই যে রিলিজ করা নিয়ে প্রবলেম, এই যে লবি বা হোয়াট এভার ইট ইজ, এটা একান্ত মানে কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা যত প্রোডাকশন দিতে পারবো টলিউডকে বা আমাদের টলিউড ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে প্রচুর সেটা আরো গ্রোথ করবে। মানে এক্সপেরিমেন্টাল কোনো কিছু হলে তো সেটা ভালোই হবে। আজকে কোনো একটা নতুন নিউ কামার যারা অভিনয় নিয়ে ভাবছে, শিখছে, তারা যদি নতুন নিজের হাতে তৈরি করা কোনো একটা ছোট্ট শর্ট ফিল্ম হোক বা মিউজিক ভিডিও হোক, যা কিছু হোক প্রজেক্ট, তারা যদি মানুষের কাছে তুলে ধরতে পারে, তো সেখান থেকে আমরা নতুন ট্যালেন্ট খুঁজে পাবো ইন্ডাস্ট্রি, তো সেটা ডেফিনেটলি ইন্ডাস্ট্রির জন্য ভালো।
এই যে আমরা জানি যে কাজ পাওয়ার ক্ষেত্রে একটা সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, হ্যাঁ। রিলসে তার কত ভিউয়ার্স এঙ্গেজমেন্ট আছে এটা একটা ফলো করে মানে নির্ভর করে। তোমারও অনেক অনেক ফলোয়ার আছে, এটা তোমার কাজের ক্ষেত্রে কোনো হেল্প করেছে বা এটা কোনো ম্যাটার করেছে না? তুমি যেরকম অডিশন দিয়ে না, আমি তোমায় মানে অনেস্টলি স্পিকিং আমার কাছে ফলোয়ার্স ছিল না। প্লুটো চরিত্রটা আমাকে দিয়েছে মানুষজনের ভালোবাসা, তবে আমি এটাতে বিশ্বাসী নই। কারণ আমি আগেও শুনেছিলাম, মেদিনীপুরের বুকে থেকে শুনেছিলাম জার্নি দেখে একটা ইনস্টা হ্যাঁ, ফলোয়ার দেখে কাজ পাওয়া জার্নিটা শুরু করেছিলাম। তখনও মনে হয়েছিল যে এই জিনিসগুলো আমার এফেক্টিভ হতে পারে বা এটা আমার কাছে বাধা হতে পারে, বাট সেটা তো হয়নি। আমি সামান্য কয়েকজন মানুষ আমার ফেসবুকে আমি নর্মালি ইউজ করতাম সেটা, কিন্তু তারপরে যে তুমি এতটা চরিত্র মানে দিন শেষে এটা বুঝিয়ে দিয়েছে যদি তুমি তোমার বেস্ট ক্রাফট প্লে করতে পারো, মানুষ যদি তোমাকে জায়গা দেয় তোমার ফলোয়ার্সের প্রয়োজন হবে না। মানে প্রোডাকশন হাউস, প্রোডিউসার সবাই ডাকবে, আর সবাই তো চায়, এটা তো আলটিমেট একটা বিজনেস। সেখান থেকে দাঁড়িয়ে একটা ভালো প্রোডাকশন তৈরি করা, সেখানে যদি অভিনেতারা ভালো না হয় তাহলে তোমার ফলোয়ার্স থেকে কি আসবে? তো এটাই ট্যালেন্টটা থাকতেই হবে, ডেফিনেটলি ট্যালেন্ট থাকতে হবে, এটা সবথেকে বড় চাবিকাঠি মানে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে সামনে 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন আসছে, আর প্রত্যেক নির্বাচনের আগেই দেখা যায় একটা স্টার ক্যাম্পেইনের ব্যাপার থাকে। হ্যাঁ। তো ছোট পর্দা বড় পর্দার অনেক মুখকে দেখা যায়, আবার পরবর্তীকালে তারা সাংসদ হয়ে যাচ্ছেন, টিকিটও পাচ্ছেন। পার্থকে কি এরকম কিছু দেখা যাবে বা পার্থ রাজনীতিতে নেতা মানে অভিনেতা থেকে নেতা হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? এই মুহূর্তে নেই, বাট এলেও প্রপোজাল বা কোনো কিছু আমি নিজেকে একটুখানি নিজের জায়গাতে স্ট্রিক্ট রাখতে চাই, কারণ আমার যেটা জীবনের মোটো আমি সেটাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে দেন যদি মনে হয় কখনো দেন তারপর না, আগে বিষয়টা জেনে বুঝে তারপর। আমি সত্যি মানে অভিনয় ছাড়া কিছু বুঝি না, রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমি চাই যে আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক ভালো থাকুক, একটা সুস্থ জীবন লিড করুক, দ্যাটস ইট। এর বাইরে আমার কাছে রাজনীতি মানে আমার মনে হয় না কিছু। এই কাদা ছোড়াছুটি, এই মারামারি, এই খুন, এই নারীদের ইফটিজিং, রেপ, এই বিষয়গুলো তো মানে আমি নিতে পারি না জাস্ট। তো আমার কাছে একটা সুস্থ সুন্দর সমাজ, আমাদের রাজ্য, আমাদের দেশ হোক, এটাই প্রার্থনা করি। এই যে অভিনেতাদের কটাক্ষ যেভাবে ট্রোল করা হয়, হ্যাঁ। এটা কতটা গ্রহণ করতে পারে? মানে কেউ যখন সমালোচনা করছে বা এই ঋজু বিশ্বাস নিয়ে যে কাণ্ডটা ঘটলো, এই নিয়ে কি বলবো? আমি প্রপার ঋজু বিশ্বাসের বিষয়টা আসতে চাইছি না। যদি তুমি আমাকে বলো সমালোচনার বিষয়টা, দেখো, আলোচিত না হলে যারা আলোচিত হয় তারাই সমালোচিত হয়। যদি সমালোচিত হয় সেটাকে আমার মনে হয় পজিটিভ ওয়েতে নেওয়া অনেক উচিত। সমালোচনা নিতে পারে না, সেই জায়গা থেকে তুমি কতটা? না, আমি ভীষণ পজিটিভ, আমি নিতে ভালোবাসি। কারণ তুমি খুব ভালো করেই জানো আমার যখন চরিত্রটা প্রথম প্লে করি প্রচুর ব্যক্তি আক্রমণ, শব্দ মানে গাধা, মায়ের মাম্মাস বয়, প্রচুর শব্দবন্ধ আমি পেয়েছি। বাট আমি অ্যাপ্রিসিয়েশন মানে সেটাও আমার কাছে অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ চরিত্রটা হয়তো আমি কোথাও গিয়ে ছুঁতে পেরেছি, কারণ চরিত্রটা তো সেভাবেই স্কেচ হয়েছিল। তো দিন শেষে মানুষ তোমাকে দেখছে, তুমি তাদেরকে এন্টারটেন করছো, ভালো খারাপ তো তারা বলবে, তোমার ভালোটা বলবে, খারাপটা বলবে না। আমার মনে হয় দুটো গ্রহণ করা উচিত একজন অভিনেতার। এখন শীতকাল, চারদিকে নানা অনুষ্ঠান আর অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামও হচ্ছে। এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা যে যারা অ্যাওয়ার্ড পেলেন না তাদের পুষিয়ে দেবো আমরা, কিন্তু অ্যাওয়ার্ড তো তারাই পায় যারা যোগ্য হয়, যাদেরকে সিলেক্ট করা হয়। এই পুষিয়ে দেওয়াটা নিয়ে একটা বিতর্কের ঝড় উঠেছে, তুমি এই বিষয়টা কিভাবে দেখছো? প্রথম কথা হচ্ছে আমি এই শব্দবন্ধটার সঙ্গে পরিচিত নই বা আমি শুনিনি, তোমার কাছ থেকেই শুনলাম। যাই হোক, এটা আমার এটা অলরেডি ভাইরাল মন্তব্য। যাই হোক, বাট পুষিয়ে দেবো, আবার ডাবল আমাদেরকে বলবেন আমরা পুষিয়ে দেবো। তোমার ফার্স্ট রিয়াকশন কি? আমার রিয়াকশন হচ্ছে ব্ল্যাঙ্ক, আই ক্যান্ট সে। মানে এরকম হতে পারে, এরকম শব্দবন্ধ নিয়েও না, এটা দেখুন, এটা আমি পজিটিভ ওয়ে নেগেটিভ ওয়ে যে যেভাবে ভাবতে পারে, তো এটাও তো হতে পারে তিনি যারা পেলেন না পরবর্তী দিনে তারা বেটার কিছু কাজ করবেন, তারপরে ওনাকে বিচার যে বিষয় তারাই তো ঠিক করতে যে কাকে দেবো কাকে দেবো না, তো এটা পুষিয়ে দেওয়ার মানেটা কি? এটা আমার আয়ত্তের বাইরে। আই এম রিয়েলি সরি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। না, সেফ খেলছি না, বাট আমার কোথাও মনে হয় যারা এর বিচারক, আলটিমেট বিচারক তো দর্শক। আমি জানি না এটা এই অ্যাওয়ার্ড গুলো কিভাবে আসে কিভাবে না আসে, তো আমার কোথাও গিয়ে মনে হয় একটা সামান্য অ্যাওয়ার্ড একটা অভিনেতার পরিচয় হতে পারে না, বা অ্যাওয়ার্ডটা দিলে সে অভিনেতা ভালো অভিনেতা, দিন শেষে তার কাছে কতগুলো অ্যাওয়ার্ড আছে সেটা ম্যাটার করে না। দিন শেষে মানুষ বা দর্শকই বলবে যে তার অভিনয় কতটা মানুষের মনে ছাপ ফেলেছে বা সে কেমন ধরনের অভিনেতা, দ্যাটস ইট। যে কোনো ধারাবাহিকের ক্ষেত্রে একটা চিত্রনাট্য ম্যাটার করে, সেখানে মানে কোন অশান্তি দুটো বউ, এই যে মুখ্যমন্ত্রী এটাও উল্লেখ করেন যে একই বাড়িতে 3-4টে বউ হয়ে গেল, এই মারামারি ঝগড়া অশান্তি, এগুলোকে দূরে সরিয়ে যদি একটু পজিটিভ কিছু আনা যায়, মানে নেগেটিভটা কি মানুষ বেশি মানে মানুষ যেটা ভাবছে হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে ঠিক, বা বিং অ্যান অ্যাক্টর বা আমাদের যেভাবে প্রোডাকশন হয় বা যেভাবে প্রজেক্ট তৈরি হয়, যেমন অন্ধকার না থাকলে আলোর মহিমাটা বোঝা যায় না, সেরকম নেগেটিভ না থাকলে তো তুমি পজিটিভের ব্যাপারটা বুঝতে পারবে না। মানে মানুষের মন যতটা বিষচ্ছে আস্তে আস্তে, তার উপরে তো কিছু মোমের প্রলেপ দিলে সেটা শান্ত হয়। মানে আমাদের চিত্রনাট্য তো সেভাবেই তৈরি হয়, প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউন থাকে, একটা গ্রাফ থাকে। আর যেটা হলো একটা বাড়ি দুটো বউ, 4টে বউ, আমার কাছে কোথাও গিয়ে মনে হয় এটা তো সোসাইটি শেখাচ্ছে
প্রত্যেকটা বাড়ি বাড়িতে একদম, হচ্ছে, যেটা এখন হচ্ছে সেটা কিন্তু generation- পর্দায় উঠে সেটাই তো আসছে। পর্দায় তো উঠে আসছে বিষয়টা। তো যখন মানুষ ব্যক্তিগত মানে তাদের রিয়েল লাইফে এটা নিতে পারছে, তাহলে রিয়েল লাইফে কেন নিতে পারবে না? আর হ্যাঁ, বাকি থাকলো যে একটা পজিটিভ মানুষকে তাহলে তোমরা কেন পজিটিভলি হুম, দিতে হুম, পারছো না? হুম, মানুষজনের মধ্যে পজিটিভ ভাইবসটা তো তোমাদের হুম, দেখে হুম, শিখবে, হুম, কারণ এটা একটা লোকমাধ্যম। হুম, হুম। তো ডেফিনেটলি দেখানো হচ্ছে দিন শেষে, কেউ নেগেটিভ হচ্ছে কি পজিটিভ, একসাথে দুটো কেউ তো এস্টাবলিশড করছে না, এমন কোন সিরিয়াল আসে আর আছে এখন বলে আমার পর্দা মনে হয় না। ছাড়াও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার পর্দা কিন্তু রয়েছে, মানে হ্যাঁ, ফেসবুক, ইনস্টা, মানে হ্যাঁ। সেখানে ব্লগিং তো একটা রেগুলার জিনিস হয়ে গেছে। তোমার ভিডিও মাঝে মাঝে আমরা দেখতে পাই। তো সেটা বলো, তুমি কতটা ব্লগিং এ অভ্যস্ত বা কতটা তোমার ওটা নিয়ে কাটে, কত সময় দিতে পারো? ব্লগিংটা আমার কাছে মানে আমি দেখেছি মানে অ্যাক্টররা যারা ছিল সবাই করতো, হ্যাঁ, তো দিন শেষে কোথাও গিয়ে মনে হয়েছে যদি মানুষ আমাদের নিয়ে এতটা কিউরিয়াসিটি ওদের মধ্যে, যে আমাদের ব্যক্তিগত জীবনটাকে, মানে আমি যে খুব রেগুলার বেসে করে তা ব্যক্তিগত কিন্তু নয়। জীবনে সত্যি পাবলিক হলে এটা হ্যাঁ, প্রাইভেসিটা চলে যায়। এবার আমার কাছে এটা খুব যে আমাকে এ করছে মানে কাইন্ড অফ নিজেকে বিক্রি করাই কোথাও। হ্যাঁ, কোথাও গিয়ে প্রমোট করা। হুম, হুম, হুম। আমি কনসেন্ট তুমি দেখেছো আমি ডেইলি ব্লগস খুব একটা একদম, করি না, একদম। বাট যেখানে আমার মনে হয় যে হ্যাঁ, যেটা কোনো মনে হয় যে বক্তব্য গুরুত্বপূর্ণ রাখার, বিষয়টা একদম, সেখানটাই তুলে ধরার দেখেছি, চেষ্টা করি। আর যারা এই প্রফেশনে আসতে চাইছে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে, আর অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবে যারা তোমাকে দেখছে এখন? আচ্ছা, যারা নতুন আসতে চাইছো ইন্ডাস্ট্রিতে, তাদের একটাই কথা বলি যে এই সমস্ত দিদি যে বিষয়গুলো আমার সামনে একটু ব্রিফ করলেন, যে এই ট্রমাগুলো, ফলোয়ার্স দরকার, দেখতে ভীষণ সুন্দর হওয়া দরকার, বা তার কে ছিল অভিনয় জগতে হুম, তাকে হুম, দেখে আসা, যদি সেটা আলটিমেট রিজন হয় অভিনয় জগতে আসা, তাহলে আমি তার একমাত্র এক্সাম্পল। আমার বাবা, কাকা, জেঠু, দাদা কেউ ইন্ডাস্ট্রিতে নেই, বা আমি কারুর হাত ধরে এখানটাতে আসিনি। যদি কেউ আমাকে ইন্ডাস্ট্রিতে জন্ম দিয়েছেন, সেটা হচ্ছে শ্রদ্ধা লীনা গঙ্গোপাধ্যায়, যার অডিশন কমপ্লিট করার পর তিনি ভেবেছেন যে আমি চরিত্রের জন্য যথোপযুক্ত, তাই তিনি সেই জায়গাটা আমায় দিয়েছেন। তাহলে আমি যদি পারি, তোমরাও নিশ্চয়ই পারবে। হ্যাঁ, যেটা তোমাদের অ্যালার্ট করানো, এখনকার দিনে দাঁড়িয়ে প্রচুর প্রলোভন আসছে, টাকা দিলে অভিনয় করার সুযোগ করে দেওয়া হবে, বা তোমরা এখানে এসো আমরা গ্রুম করাই। একটাই কথা, সেই জিনিসগুলো ভেবেচিন্তে পা ফেলো, ভালোভাবে অভিনয় শেখো, এবং জেনুইনলি যেখানে অডিশন হয় সেখানে এসে অডিশন দাও। তোমাদের একদম, এটা জন্য কিন্তু দেখা যায় যে পোস্টারে হ্যাঁ। অনেক সেলেবদের মুখ বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে অডিশন হ্যাঁ, চলছে, তারা নিজেরাই জানে না যে এখানে আমি শেখাচ্ছি বলে। এক্স্যাক্টলি, তোমরাও তোমাদের জন্য অপরচুনিটি অপেক্ষা করছে। সবাই পারবে, সবাই পারবে, যারা মন থেকে চায় অভিনয় করতে তারা পারবে। আর বাকি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, এতদিন চিরসখা দেখেছেন আপনারা, প্লুটোকে দেখেছেন, আমার আবার একটা নতুন বিগিনিং, নতুন শুরু। একদম, আশা রাখবো বিকেল 5টায় স্টার জলসার পর্দায় রানী ভবানী দেখতে ভুলবেন না। সবাই চোখ রাখুন, আর অনেক অনেক শুভেচ্ছা তোমার আগামী দিনগুলোর জন্য। যেটা পার্থ বললো যে একদম প্রতারণার ফাঁদে পা না দিয়ে যে যার লোকে এগিয়ে যাও, মন থেকে চাইলে আমার মনে হয় সেই জিনিসটা করা যায়। নিশ্চয়ই আর ইন্ডাস্ট্রিতে উত্থান পতন তো থাকবেই, তার মধ্যে Definitely. নিজে যদি ঠিক থাকা যায়, বাকিটাও আশা করি ঠিক থাকবে। আর পার্থকে অনেক ধন্যবাদ আজকে টাইম দেওয়ার জন্য, কেন পার্থ ভীষণ বিজি শিডিউল। আজকে ফাইনালি ওর থেকে আমি একটু টাইম পেয়েছি, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। আর দর্শকদের জানাই যে আরো খবরের জন্য আপনারা চোখ রাখুন টুডে স্টোরির পর্দায়। ক্যামেরায় সুহাইনের সঙ্গে ছিলাম আমি, পল্লবীর সঙ্গে ছিলেন অভিনেতা পার্থ বেরা।